2026 সালের 23শে জানুয়ারি শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবেন সশরীরে। সেটা নিয়ে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা অনেক উদ্গ্রীব হয়েছিলাম। অবশেষে শেখ হাসিনা লাইভে এসেছেন ঠিকই, কিন্তু তিনি ভয়েসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদের কাছে বার্তা দিয়েছেন, কিন্তু তিনি সশরীরে আসেননি, ভিডিও কনফারেন্স করেননি। এখন অনেকেই বলছে, ভাইয়া অডিও বার্তার মাধ্যমে তো বিশ্বের কাছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তাদের কাছে এবং অনেক সংবাদ মাধ্যমের কাছেও শেখ হাসিনা বার্তা পৌঁছিয়ে দিয়েছে। এখন সশরীরে ভিডিও বার্তায় কখন এসে আরো অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিবে। আজকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা অডিও বার্তা দেখ, ভিডিও বার্তা দেখ, সেটা কোনো ম্যাটার করে না। সবচেয়ে বড় ম্যাটার করে যে বিশ্বের অনেক সংবাদ মাধ্যমের সামনে এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ওখানে উপস্থিত ছিল, ওই অবস্থায় তিনি একটি অডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, সেটাই হচ্ছে বড় বিষয়। আর বক্তব্যের মধ্যে তিনি কি বলেছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ কিছু বহন করে। সেখানে তিনি 5 দফা দিয়েছেন, সেই 5 দফা কি কি মোটামুটি সকলে অবগত হয়ে গিয়েছেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং সাংবাদিক এবং আওয়ামী লীগের যত নিরীহ কর্মী আছে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা যাবে না এবং ডক্টর ইউনূসের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নেওয়া, আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথা তিনি ওই অডিও বার্তায় দিয়েছে। আমিও আশা রাখি আগামীতে এইরকম অডিও বার্তার মতো তিনি ভিডিওতে এসে ভিডিও কনফারেন্সে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমাদের এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। অনেকে আমাকে বারবার মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া তিনি ভিডিও কনফারেন্সে আসার কথা ছিল, অডিও কনফারেন্সে কেন আসলেন? যে কোনো কারণ আছে, আস্তে আস্তে করে সকল কিছু করতে হবে। প্রথমে তিনি কিন্তু টেলিগ্রামে কথা বলতেন নেতা কর্মীদের সাথে, আস্তে আস্তে যত সময় পেরোচ্ছে এখন অনেক সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমেও সংবাদ মাধ্যমকে এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন বার্তা দিচ্ছেন। এটাও কম কিসের, কিছুদিন পরে দেখবেন পরিস্থিতি যখন আরো হাতের নাগালে চলে আসবে, ইন্ডিয়া মোটামুটি আরো সমর্থন দেওয়া শুরু করে দিবে। ভিডিও বার্তায় এসে শেখ হাসিনা নিয়মিত আমাদের মাঝে বিভিন্ন বার্তা প্রদান করবে। সে কারণে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য হারা হলে চলবে না। দেখেন আওয়ামী লীগের 16-17 মাস পরে হলো অনেক কিছু পরিবর্তন আসছে, নতুন নেতৃত্ব তৈরি করার জন্য প্ল্যানিং করছে। সজীব ওয়াজেদ জয়ও কিন্তু 11 জনের টিম রেডি করে ফেলেছে। কারা কারা ওই 11 জনের টিমে আছে সেটাও কিন্তু গতকালকে আমি একটা ভিডিওতে ক্লিয়ার করেছি। শেখ হাসিনার মতো কাজ করছে দলকে সংগঠিত করার জন্য এবং সিনিয়র যে সকল নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের তাদেরকেও তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি আওয়ামী লীগ এখন সুশৃঙ্খল দল হিসেবে সংগঠিত হয়ে ফিরে আসবে, সেদিকে ফোকাস দিচ্ছে শেখ হাসিনা। এবং কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছেও শেখ হাসিনা বার্তা পাঠাচ্ছে। আমার সবচেয়ে অবাক লাগে একটা জিনিস, 80 বছর বয়সও শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষের প্রতি কত ভালোবাসা এবং টান এবং আওয়ামী লীগের কর্মীদের প্রতি কত ভালোবাসা এবং টান। কিন্তু আমাদের আওয়ামী লীগের অনেক নেতারা আছে শীর্ষ পর্যায়ে এবং শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কর্মীরা জেলে পচে মরতেছে, তাদের কোনো খবর নিচ্ছে না। এই যে বাগেরহাটের সাদ্দাম, বাগেরহাট সদর উপজেলার সভাপতি, সে 11 মাস জেলে পচে মরতেছে, তার কোনো খবর নিয়েছে শেখ তন্ময়? তার জামিন করাতে পারছে না বা জামিন হওয়ার পর আবার তাকে মামলা দিয়ে ঢুকিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সেই কষ্টে স্ত্রী আত্মহত্যা করেছে, তার ছেলেকে মেরে ফেলেছে। কি পরিমাণ পেরেশানা থাকলে, কি পরিমাণ কষ্ট থাকলে এরকম সিদ্ধান্ত নিতে পারে? শুধু তাই নয়, প্যারোলে পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সে সাদ্দামকে। সে সাদ্দাম কত কাছের একজন মানুষ ছিল শেখ তন্ময়ের বডিগার্ডের মতো শেখ তন্ময়ের গাড়ির মধ্যে ঝুলে থাকতো শেখ তন্ময় যখন বক্তব্য দিত। আর সেই শেখ তন্ময় এ সাদ্দামের কি খবর নিয়েছে? সাদ্দামের পরিবারের খবর নিয়েছে? সাদ্দামের পরিবার কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে? কোনো খবর নেয়নি। ধুকে ধুকে মরতেছিল তার ফ্যামিলি, আর সাদ্দাম ধুকে ধুকে জেলে মরতেছিল। সে কারণে ডিপ্রেশনে তার স্ত্রী এবং ছেলে আত্মহত্যা করেছে। তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারে না, তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে পারে নাই, তাও 4-5 মিনিটের মতো সময় দিয়েছে, কারাগারের মধ্যে এনেছে, তাড়াহুড়া করে আবার সাদ্দামকে কারাগারে প্রেরণ করেছে। এই ধরনের নেতারা যদি আগামীতে আওয়ামী লীগে থাকে, আওয়ামী লীগ উঠে দাঁড়ালো আবার খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে। শেখ হাসিনা যতই চেষ্টা করুক, সজীব ওয়াজেদ জয় যতই চেষ্টা করুক, এই ধরনের নেতারা আওয়ামী লীগকে
তিলে তিলে বারবার শেষ শেষ করে দিবে। শুধু শেখ তন্ময় না, বাংলাদেশের শেখ তন্ময়ের মতো এইরকম উড়ে এসে জুড়ে বসা নেতার অভাব নাই। বাপে বড় নেতা ছিল, ছেলে বিদেশে পড়ালেখা করেছে, হুট করে উড়ে এসে বাংলাদেশে এমপি হয়ে গিয়েছে। আমি যে একেবারে সে বিষয়ে শেখ হাসিনাকে ধোয়া তুলসী পাতা মনে করব তাও না। ওনার বয়স হয়েছে, ওনার আশেপাশে উপদেষ্টা ছিল, তারা হয়তোবা ওনাকে বোঝাতে সক্ষম হয়নি, বা উনিও আত্মীয় স্বজনকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছে। সেই কারণে যারা সত্যিকারের ত্যাগে আওয়ামী লীগ, তারা অভিমানে আস্তে আস্তে শেখ হাসিনার থেকে সরে যেতে চেয়েছিল, আস্তে আস্তে সরেও গিয়েছে। সেই কারণে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন ঘাস করে ফেলেছে। সেই কারণে এই 5 আগস্ট আমরা এই দুঃসময়টা দেখতে পেয়েছি। আমি এই কথাগুলো বলতেছি, অনেকের হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে বলতে হবে, কেউ না কেউ তো বলতে হবে। সবসময় তেল মারামারি করলে তো আর চলবে না। এই দুঃসময় যদি এই সত্য কথাগুলো বলতে না পারি, তাহলে কখন বলবো? তাই নয় কি? শেখ হাসিনা যেমন 80 বছর বয়সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখনো দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, তেমনি দল ক্ষমতায় থাকা অবস্থায়ও কিছু সিদ্ধান্তে ভুল ছিল, এবং ওনার আশেপাশে যে সকল উপদেষ্টা ছিল সকলের তেল মারা উপদেষ্টা ছিল। ওনাকে যে সকল উপদেশ দিত, ভয়ে শুধু তেল মারা উপদেশ দিত, সঠিক কথা বলতে পারতো না। তা না হলে আওয়ামী লীগের আজকে পরিস্থিতি হতো না। 17-18 মাস বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতির বাইরে থাকতে হতো না। তাই আমি আশা করবো আগামীতে যদি শেখ হাসিনা ভিডিও বার্তায় কনফারেন্স করে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এবং আওয়ামী লীগের নেতাদেরকে, শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ডেকে নিয়ে খুব ভালো কিছু বার্তা দিবে বাংলাদেশের জনগণের জন্য এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য, আগামীতে যাতে এই ধরনের উড়ে এসে জুড়ে বসা নেতাদের সংসদে ঠাঁই না হয়। তারা রাজনীতি করে করে শক্ত পাকাপোক্ত হয়ে এমপি হোক, এটাই চাইবে। সেটা শেখ হাসিনার আত্মীয় হোক, সেটা অন্য কোনো বড় মন্ত্রীর ছেলে হোক, যে হোক, স্বজন প্রীতির রাজনীতি থেকে আমাদের বাহিরেও আসতে হবে। এখন যে 5 আগস্টের পর আমাদের মতো অনেক তরুণ প্রতিবাদ করছি, সত্য কথা বলে যাচ্ছি, কষ্ট করে করে তিলে তিলে আমরা নিজেদেরকে গড়ে তুলতেছি, আমরা কি কখনো দল ক্ষমতায় আসলে ভালো পর্যায়ে যেতে পারবো? আমার তো মনে হয় না। এই সকল হাইব্রিডদের ঠেলাঠেলিতে, বিদেশ থেকে এমপি মন্ত্রী ছেলেরা এসে ওদের ঠেলাঠেলিতে আমরা তো হারিয়ে যাব। বরং তখন দেখবেন আমাদের উপর দমন নিপীড়ন চালিয়ে আমাদেরকে আবার জেলে ভরে দেওয়া হচ্ছে। কারণ আমাদের জনপ্রিয়তার কারণে, আমাদের সত্য কথা বলার কারণে তাদের কাল হয়ে দাঁড়াবে। সে কারণে আমাদের উপর স্টিমুলার চালানো হবে। এটা কি আমরা হতে দিব? আগামী তরুণ প্রজন্ম এটা হতে দিব? এখনই সিদ্ধান্ত নেন, এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা ত্যাগী, যারা দলের জন্য কাজ করছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা সত্য কথা বলে, তারাই আগামীতে নেতৃত্বে আসবে, তারাই আগামীতে নেতৃত্ব দিবে। কোন হাইব্রিড উড়ে আসা জুড়ে বসা কোন এমপি মন্ত্রীর ছেলে আগামীতে আর বাংলাদেশে নেতৃত্ব দিবে না। কষ্ট করে রাজনীতি করে তাদের যোগ্যতা অর্জন করে আসুক, তখন নেতৃত্ব দেখ এমপি হোক, কোনো সমস্যা নেই, আমরা মেনে নিব। কিন্তু শেখ হাসিনার আত্মীয়, আমি গোপালগঞ্জের, এগুলা বলে বলে সুযোগ সুবিধা নেওয়ার আর সামনে কোনো সুযোগ নেই। কারণ এখন তরুণ সমাজ অনেক বেশি সচেতন। আশা করবো সজীব ওয়াজের জয় এবং আবার শেখ হাসিনা এই বিষয়টা আরো বেশি গুরুত্ব সহকারে দেখবে, অন্তত এই দুঃসময়ে। কারণ সত্যিকারের ত্যাগী কর্মীরা এই দুঃসময় তৈরি হয়, আর এই দুঃসময়ের ত্যাগী কর্মীদেরকে সুসময়ে ভালো জায়গায় রাখতে হয়। তাহলে কিন্তু একটা রাজনৈতিক দল অনেক বেশি শক্তিশালী হয় সাংগঠনিকভাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রতিবাদে বাংলাদেশ সরকার একটি চমৎকার বিবৃতি দিয়েছে। চমৎকার এই কারণেই বলছি, এই বিবৃতিটি একই সঙ্গে হাস্যকর, একই সঙ্গে সরকারের যে বক্তব্য তাতে উপস্থাপিত হয়েছে তার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটি ভীতিকর অবস্থার পরিচয় ফুটে ওঠে। অন্যদিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে, তা প্রমাণে একটা ব্যর্থ চেষ্টাও আমরা দেখতে পারি। এবং সর্বসাকুল্যে আগামী নির্বাচন আসলেই হতে যাচ্ছে কিনা তারও একটা অস্পষ্ট হলেও একটা বার্তা আমরা পেতে পারি। বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা গত 23শে জানুয়ারি, আজ থেকে 2 দিন আগে, দিল্লিতে বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে কর্মরত ভারতীয় সাংবাদিকদের একটি সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠানে, সেটি অনেকটা সংবাদ সম্মেলনও ছিল বলতে গেলে, সেই অনুষ্ঠানে একটি অডিও বার্তা দিয়েছেন। সেই অডিও বার্তার বিরুদ্ধে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দীর্ঘ বিবৃতি। কেন এটি দেওয়ার প্রয়োজন হলো? কি প্রয়োজন ছিল এর? না দিলেও বা কি হতো? বিবৃতিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পলাতক শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
দোষী সাব্যস্ত হয়েছেন। গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান, তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। প্রথম প্রশ্ন এটুকুর মধ্যেই। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি অডিও বার্তাটি দিলেন 23শে জানুয়ারি সন্ধ্যায়। 23শে জানুয়ারি গেল, 24শে জানুয়ারি গেল, 25শে জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করে সরকারের মনে হলো না, একটা বিবৃতি দেওয়া উচিত। কেন? দিতেই যদি হয়, প্রতিবাদ করতেই হয়, 2 দিন 2.5 দিন পরে এসে কেন? দ্বিতীয় প্রশ্ন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন শেখ হাসিনা। আচ্ছা, তার ওই বক্তব্য তো আপনারা অনেকেই শুনেছেন, অনেক মানুষ শুনেছেন। যদি জানলাম যে কোটি মানুষের উপরে তার এই অডিও বার্তাটি শুনেছেন। কোথাও কি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর মতন নির্লজ্জ উস্কানি তিনি দিয়েছেন? হ্যাঁ, তিনি ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি। তো কি করবেন? তার দল মানে নির্বাচনে অংশ নিতে পারছে না, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নৌকা নেই, নিবন্ধন বাতিল করা হয়েছে, তো তারা কি বলবে? শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে তার মানে নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? যে তোমরা যাও সুষ্ঠু মতো ভোট পরিচালনা করো? এটা হয় কখনো? আমরা আশা করতে পারি? তো তিনি তো ভোট বা নির্বাচন প্রতিহতের ঘোষণা দেননি। প্রতিহতের ঘোষণা দিলে বুঝতাম যে তার মধ্যে একটা উস্কানি রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য একটা পরোক্ষ ইঙ্গিত রয়েছে, তা তো না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সরকার তার বিবৃতিতে বলেছে বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। তো এখানে জনগণ হতবাক বা বিস্মিত হওয়ার বিষয়টি কোথায় খুঁজে পেল সরকার? জনগণ কারা? জনগণের মতামত নিয়েছে? আর জনগণ কি শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই 2% 5% সমর্থক আছে তারাই জনগণ? অথবা ধরে নিলাম যে বিএনপি জামাতের অনুসারী, তারাও তো একটি অংশ। বাকি অংশ কি জনগণের অংশ নয়? আওয়ামী লীগের যারা উচ্ছ্বসিত হয়েছে, উৎফুল্লিত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে বলছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। ভারতের রাজধানীতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী। হতে পারে, সরকার বলতে পারে। কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে এটা তো আবারও মনে করে দিতে হয়। যদি এক রাষ্ট্র থেকে কোনো মানে অভিযুক্ত ব্যক্তি অন্য রাষ্ট্রে আশ্রয় নেয়, তার যে বিচার তার দেশে হয়, সেই বিচারের রায় যদি আশ্রয় দেওয়া রাষ্ট্রের কাছে মনে হয় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তাহলে সেই ব্যক্তিকে আশ্রয় দেওয়া রাষ্ট্র তাকে নিজ রাষ্ট্রের কাছে ফেরত দেবে না। স্পষ্ট লেখা রয়েছে ক্লজে। আমরা চাই অপরাধী যেই হন না কেন অবশ্যই তাকে ফেরত দিতে হবে। কিন্তু এটিকে যদি রাজনৈতিকভাবে ভারত দেখাতে চায়, ভারত বলেছে যে আমরা পর্যালোচনা করছি, পর্যালোচনা করে তো তারা বক্তব্য দিবেই, আদৌ দেবে কিনা সেটাও একটি কথা। তো সেখানে কি নিয়ম ভাঙা হচ্ছে? আর ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না এ কথা স্পষ্ট আরো অনেক আগে করা হয়েছে ভারতের পক্ষ থেকে। পরোক্ষভাবে নানান কথা, নানান বক্তব্য নিয়ে বিনিয়ে বলা হচ্ছে। যে বললাম যে সর্বশেষ পর্যায়ে বিচারের রায় জানিয়ে বাংলাদেশ থেকে যে চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের কাছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধর জয়সওয়াল তিনি বলেছেন যে আমরা পর্যালোচনা করছি। সরকার এ ধরনের প্রতিবাদ জানিয়ে যতই প্রমাণের চেষ্টা করুক না কেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাদের উপরে ভর করে টিকে আছেন, সে জামাতে ইসলামী কিংবা এই জুলাই আন্দোলনের নেতারা বা এনসিপি নেতারা, তাদের সামনে যতই প্রমাণের চেষ্টা করুক
যে না, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, বিচারের জন্য, বিচার কার্যকর, রায় কার্যকর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি যে সরকারের আরো একটি ব্যর্থ প্রমাণের চেষ্টা নিজেরাই দিল, সেটি বোধহয় সরকার ভেবে দেখতে পারেনি। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, বিবৃতির এক অংশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। আমি যদিও এই অংশকে হাস্যকর বলেছি, তারপরও এই অংশের মধ্যে সরকার নিজেই সম্ভবত একটি ভয়াবহ ইঙ্গিত আমাদের সামনে তুলে ধরছে। সেটি কেমন? এর আগে গত 15ই জানুয়ারি কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার পক্ষ থেকে সাংবাদিক শ্রী নিবাসন জৈন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসে একটি সাক্ষাৎকার করতে চেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হননি। যদিও আমরা জানি তিনি পশ্চিমা গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি খুবই সদয়, খুবই সাবলীল ইন্টারভিউ দেওয়ার সময়, কিন্তু এবার তিনি রাজি হলেন না। কথা আমি আপনাদেরকে আগে জানিয়েছি। কেন রাজি হননি সেই সম্পর্কেও ব্যাখ্যা করেছি। যাও, তার পক্ষে কে ইন্টারভিউটি দিলেন? তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। তো শফিকুল আলমের কাছে শ্রী নিবাসন জৈনের প্রশ্ন ছিল, আমি আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই। তার প্রশ্ন ছিল, হাসিনা তার সমর্থকদের নির্বাচনের আগে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য উদ্বুদ্ধ করছে, এটার প্রমাণ কোথায়? প্রেস সচিব কোনো প্রমাণ দেখাতে পেরেছিলেন? তিনি কি বলেছিলেন আমতা আমতা করে? এই যে অডিও বার্তায় শেখ হাসিনা যেসব বার্তা দিচ্ছেন, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে, সেগুলো আমরা পরীক্ষা করছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সেগুলো নজরে রাখছে। শ্রীনিবাসনের প্রশ্ন ছিল যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে করছে তার প্রমাণ কোথায়? এবং সরকার একইভাবে শেখ হাসিনার বিবৃতিকে কেন্দ্র করে যেই স্টেটমেন্ট দিল আর কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানেও ঠিক একই কথা বলা হয়েছে। এবং এর সঙ্গে ভয়ঙ্কর যে ইঙ্গিতে কথা বলছিলাম, যে নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই আওয়ামী লীগকে দায়ী করা হবে। বুঝুন অবস্থা। আমরা এতদিন শুনে এসেছি বিশেষ একটি শক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে বানচাল করবে। তারা চায় না নির্বাচন হোক। তারা চায় বর্তমান সরকারের সময় বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে তারা যে পাওয়ার প্র্যাকটিস করছে এটি প্রলম্বিত করতে। এই সুযোগে প্রশাসনের নানান স্তরে তাদের নিজস্ব মতাদর্শের মানুষজন নিয়োগ দিয়ে অথবা যেভাবে হোক প্রশাসন নিয়ন্ত্রণের সম্পূর্ণভাবে নেওয়ার পর তারা নির্বাচনে যাবে। এখানে তো বলে আসছি, আওয়ামী লীগ সন্ত্রাস করবে কি করবে না আগে থেকেই বলে ফেলা, যে সহিংসতা হলে আওয়ামী লীগের উপর দায় চাপাবে সরকার। আর কি, এর আগে আপনাদের বলেছিলাম, আমরা সবাই জানি ডেভিল হান্ট নামে দুইটি অপারেশন করা হলো সন্ত্রাসীদের নামে, এবং সেখানে কোন ধরনের সন্ত্রাসী ধরা হয়েছে আমরা জানি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে রেখেছিলেন, কারণ নামে মামলা হোক আর না হোক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই ধরা হবে। আমার সব তো একটা লিমিট আছে। এবং আসলেই বুঝতে পারছি না সরকার আগে ভাগেই এই নির্বাচনের সহিংসতার প্রশ্ন তুলে, নির্বাচন বানচালের প্রশ্ন তুলে আওয়ামী লীগকে দোষারোপ করা হবে আগে থেকে এই বক্তব্য দেওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো অশুভ চিন্তা ভাবনা তাদের রয়েছে। এই প্রশ্ন যদি কেউ তোলে অস্বাভাবিক নয় নিশ্চয়ই। এবং চলতি মাসে যে আলোচিত হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে, যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, ঢাকায় কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, চট্টগ্রামে নরসিংদীতে এরকম আরো কয়েকজনকে হত্যা করা হয়েছে, এইগুলো কোনোটির সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে? তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে? সরকার আসলেই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে অনেক আগে থেকেই। সম্ভবত ঘুমোতেও পারে না সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন।
এবং নির্বাচন নিয়ে যে বক্তব্যটি দিল পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি অবশ্যই খুবই ইঙ্গিতপূর্ণ।